ইরানের উপরে এই আক্রমণের পরে পরবর্তী টার্গেট কে হবে? আমেরিকা, ইসরায়েলের পরবর্তী টার্গেট কে হবে? এটা একটা বড় প্রশ্ন। পরবর্তী টার্গেট কে হবে সেটা যদি আমরা ইসরায়েলের বিভিন্ন কর্মকর্তাদের মুখ থেকে শুনতে চাই, তাহলে দেখা যাবে যে ইসরায়েলের কথা হচ্ছে পরবর্তী টার্গেট তুরস্ক। এখন পরবর্তী টার্গেট ইরানের মতো এত সহজ একটা টার্গেট হবে কিনা তুরস্ক, সেটা একটা প্রশ্নের বিষয়। কারণ হচ্ছে তুরস্ককে এত সহজভাবে নিবে না ইরান, ইসরায়েল। তুরস্ক একদিক থেকে ন্যাটোর সদস্য, আরেক দিক থেকে তুরস্কের সামরিক শক্তি, তুরস্কের বিভিন্ন দেশের সাথে যে ধরনের সম্পর্ক, এই সবকিছু মিলিয়ে আবার আমেরিকার সাথেও তুরস্ক ধরেন এই যে সিরিয়াকে ব্যবহার করতে দেয়া, এই আক্রমণে সিরিয়ার আকাশকে ব্যাপকভাবে ইসরায়েল যেভাবে ব্যবহার করেছে, এই ক্ষেত্রে অবশ্যই তুরস্কের সম্মতি ছিল, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং সেই সমস্ত দিক থেকে চিন্তা করলে এখানে তুরস্কের বিরুদ্ধে ইসরায়েল কতটা আগাবে সেটাও দেখার বিষয়। আবার ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক এই মুহূর্তে কতটা আগাবে সেটাও দেখার বিষয়। শুধু তুরস্কই না, ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতার মৃত্যু, তার উপরে আক্রমণ এবং ইরানের এই যে নেতৃত্বের উপরে আক্রমণ, ইরানের শুধু ইরানেরই না, ইরানের সাথে সাথে হিজবুল্লাহ, ইরানের সাথে সাথে হামাসের নেতৃত্ব, ইরানের এর আগের বারের আক্রমণে যেভাবে একেবারে পয়েন্ট টু দ্য পয়েন্ট টার্গেট করে বিভিন্ন লোককে, ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ইসরায়েল যেভাবে হত্যা করেছে, এবং এবার ইসরায়েল, আমেরিকা, আরব দেশগুলো মিলে যেভাবে ইরানকে ঘুরিয়ে দিতে চাচ্ছে, তাতে এই অঞ্চলে কোনো মুসলিম দেশ আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবে এটা মনে হয় না। এটা হল ব্যাপার। আমেরিকার বিরুদ্ধে, আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে এটা মনে হয় না। কেন মনে হয় না? কারণ হচ্ছে তারা এটার ফলাফল দেখছে। এবং ইরানের বিষয়টা, যে ইরান হচ্ছে পুরো গত 40 বছর ধরে সিস্টেমটাই করা হয়েছে এটার উপরে ভিত্তি করে, যে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে এবং ইমামতকে রক্ষা করা। এটার জন্যই হচ্ছে ইরানের সেনাবাহিনী, ইরানের সবকিছু। কিন্তু আর কোনো মুসলিম দেশে এই ধরনের সিস্টেম নেই। হ্যাঁ, আছে কিরকম, ধরেন সৌদি আরবে আছে যে হচ্ছে রাজ পরিবারকে রক্ষা করার জন্য সবকিছু, কিন্তু রাজ পরিবারের মধ্যেও একটা কু হতে পারে যে এই ভাই এখন ক্ষমতায় আছে, আমি চাই না আরেক ভাই হচ্ছে তার বিরুদ্ধে কু করলো। এরকমটা বিভিন্ন সময় দেখা যাচ্ছে, শোনা গেছে। আবার ধরুন সংযুক্ত আরব আমিরাতও এ ধরনের হতে পারে, কাতারও এ ধরনের হতে পারে। সুতরাং তাদের যে সিস্টেম, সেই সিস্টেম এতটা শক্তিশালী সিস্টেম না। এরপরে ধরেন সামরিক দিক থেকেও আছে যে ইরান যতটা সামরিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, ততটা স্বয়ংসম্পূর্ণ ওই অঞ্চলের কোনো আরব দেশ না। সুতরাং সেই সমস্ত দেশ আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যাবে না। ইরানের সশস্ত্র বাহিনী এবং ইরানের বিপ্লবী গার্ড বলছে যে তারা কিছুক্ষণের মধ্যেই সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণ শুরু করবে, এটা বলছে। এখন সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণ গতকাল থেকে যেটা করছে সেটা কি কম না। যদিও তারা বলছে যে আমরা হচ্ছে গতকাল থেকে যেটা করেছি এটা হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে সাইডে রাখা যে সমস্ত মিসাইল ছিল সেগুলো দিয়ে। এখন আপনার সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত, আপনার সেনাপ্রধান নিহত, আপনার হচ্ছে সামরিক কর্মকর্তারা নিহত, এদেরকে রক্ষা করতে পারেননি। এরপরে আপনি সর্বোচ্চ আক্রমণটা করবেন। সর্বোচ্চ আক্রমণটা করবেন কিভাবে করবেন, কোথায় করবেন? এখন এটার পাল্টা আক্রমণ যেভাবে তাদের করা দরকার সেটা হচ্ছে যে ট্রাম্পের বাসভবন অথবা ইসরায়েলের প্রধানমন্ত্রী যে অবস্থানে আছে সেই অবস্থান লক্ষ্য করে আক্রমণ, অথবা ইসরায়েলের সামরিক প্রধানদের যে সমস্ত ঘাঁটিগুলো আছে বা তারা যে জায়গাগুলোতে আছে সেইগুলোতে আক্রমণ এবং তাদেরকে হত্যা করা। যদি সেটা করতে পারে তাহলে বলা যায় যে হ্যাঁ, সর্বোচ্চ ধ্বংসাত্মক আক্রমণটি করবে। এখন এই সর্বোচ্চ ধ্বংসাত্মক আক্রমণে যদি দুবাইয়ের কিছু বিল্ডিং ধ্বংস হয় আর যদি বাহরাইনের কিছু বিল্ডিং ধ্বংস হয়, সেটাকে সর্বোচ্চ আক্রমণ বলা যায় না। আর গতকাল থেকে যে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছিল ইরানের বিপ্লবী গার্ড, সেই হরমুজ প্রণালী হয়তো উন্মুক্ত রাখার জন্য এখন আমেরিকা ইসরায়েল ওই অঞ্চলে যে সমস্ত দেশ আছে, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, সৌদি আরব, এরা একত্রে চেষ্টা করবে এটাকে উন্মুক্ত রাখার জন্য। তবে এইখানে একটা জিনিস স্পষ্ট করা দরকার, সেটা হচ্ছে মোরাল সুপেরিয়রিটি, অর্থাৎ এই মুহূর্তে মানসিকভাবে কোন পক্ষ চাঙ্গা আছে। এই মুহূর্তে মানসিকভাবে চাঙ্গা আছে আমেরিকা, ইসরায়েল, আরব পক্ষ, আর মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে ইরান পক্ষ। এখন এই মানসিকভাবে চাঙ্গা আর মানসিকভাবে বিপর্যস্ত হওয়া পক্ষের মধ্যে কে ভবিষ্যতে এগিয়ে থাকবে,
এটা এই মুহূর্তে বলা কঠিন। কারণ হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত পক্ষ হচ্ছে তার এই যে কষ্ট এবং ক্রোধ এটাকে সে শক্তিতে রূপান্তরিত করে ব্যাপক পরিমাণে পরিকল্পিতভাবে যদি পাল্টা আক্রমণ করতে পারে। ধরেন যদি এরকম হয় যে এটার পরে ইরান এমন কিছু আক্রমণ করলো যাতে হচ্ছে ইসরায়েলের ঊর্ধ্বতন যারা আছে, নামগুলো এখানে না নিলাম, ঊর্ধ্বতন যারা আছে এরা নিহত হলো। তখন আবার এই যে মানসিক চাঙ্গাটা কোন দিকে যাবে? হ্যাঁ? এই ধরনের ঘটনাগুলো অথবা ধরেন এমনভাবে আক্রমণ করলো যে আরব দেশগুলোতে থাকা যে সমস্ত সামরিক ঘাঁটি আছে সেখানে যে সামরিক কমান্ডার যারা আছে, ধরেন সেন্টকমের প্রধান বা এই ধরনের যারা আছে, এদের উপরে একেবারে সরাসরি ইরান আক্রমণ করলো। এরকম যদি হয় তাহলে দেখা যাবে যে এই যে মানসিক চাঙ্গা বা হচ্ছে superiority এটা তখন ইরানের দিকে চলে যাবে। আর যদি এটা না হয় তখন এই যে ইরানের যে আ এই এই শোক এবং কষ্ট ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান, এটা নিয়েই তখন তার থাকতে হবে। তবে এই বিষয়ে এটা আ স্পষ্ট যে ইরানের পাশে কোনো মুসলিম দেশ নেই। ইরানের পাশে কোনো মুসলিম দেশ নেই। তুরস্ক নেই, সৌদি আরব নেই, কাতার নেই, কুয়েত নেই, পাকিস্তান নেই, আ মালয়েশিয়া নেই, ইন্দোনেশিয়া নেই, আরব আমিরাত নেই, ওমান নেই, তারপরে হচ্ছে ইরাক নেই, সিরিয়া নেই, লেবানন নেই, ইয়েমেন নেই, আ কেউ নেই ইরানের পাশে। এটা স্পষ্ট। এবং এই যে কেউ না থাকাটা, এইটাই হচ্ছে বর্তমান সময়ে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। যে ইরানের এই দুঃসময়, এই আ এই আ কি বলবো? এই বিভীষিকাময় মুহূর্তে কোনো মুসলিম দেশ ইরানের পাশে নেই। এটার কারণ কি? এটার অনেকগুলো কারণ। একটা হচ্ছে ইরানের পলিসি, এত বছর ধরে ইরানের পরিচালিত করা পলিসি। আরেকটা হচ্ছে যে স্বার্থ। মুসলিম দেশগুলো তাদের নিজস্ব স্বার্থ দেখে। প্রত্যেকটা দেশ তার নিজস্ব স্বার্থ দেখে। যে আমি কার কাছে থাকলে আমার স্বার্থটা বেশি সেটা দেখে। এখানে মুসলিম দেশ, মুসলিম ভ্রাতৃত্ব অথবা হচ্ছে ইসলামের বন্ধন এই জিনিসগুলো দেখা হয় না। আবার এরকমভাবে বলতে পারেন যে এই মুসলিম দেশগুলো তো সুন্নি, সুতরাং ইরানের রাষ্ট্র পরিচালনার সিস্টেম শিয়া, এ কারণে হচ্ছে এই শিইজমের বিরুদ্ধে সুন্নি মুসলিম দেশগুলো তার পাশে দাঁড়াবে না। বিষয়টাকে আমি শিয়া সুন্নির দিক থেকে দেখি না। কারণ হচ্ছে এখানে শিয়া সুন্নির চেয়েও বড় বিষয় হচ্ছে এখানে স্বার্থের সংঘাত। ইরানের সাথে সৌদি আরবের স্বার্থের সংঘাত, ইরানের সাথে সংযুক্ত আরব আমিরাতের স্বার্থের সংঘাত, ইরানের সাথে তুরস্কের স্বার্থের সংঘাত। এবং এই স্বার্থের সংঘাতগুলো ইরান এতদিন ধরে জিয়ে রেখেছিল। এই দেশগুলো যে জিয়ে রাখে নাই তা না, কিন্তু তার চেয়েও ইরানের দিকটা কেন সামনে আসে? কারণ হচ্ছে ইরান তার এই প্রক্সি অক্ষ যেটা, ইরানের যে পরিকল্পনা এত বছর ধরে ছিল সেটা হচ্ছে যে ইরানের উপরে বাইরে থেকে যদি কোনো আক্রমণ আসে, কোনো দেশ যদি ইরানের পক্ষে নাও দাঁড়ায়, সে তার প্রক্সি সংগঠন দিয়ে আগে ওই আক্রমণকে প্রতিহত করবে।